শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি সিজেপির ডাকে তীব্র আন্দোলন শুরু হয়েছে। ভারত জুড়ে বিক্ষোভের ডাক। যমুনা সেতু তবে কি অকার্যকর? 24 ঘন্টায় 23 দুর্ঘটনা ও গাড়ির সারি বাড়াচ্ছে দুশ্চিন্তা। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তীব্র আন্দোলন শুরু হয়েছে। ককরোচ জনতা পার্টি সিজেপির প্রধান অভিজিৎ দীপকে 6 জুন বিকেল 5টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে ভারত জুড়ে তীব্র বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন। শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের জেরে এই হুঁশিয়ারি। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে আগামী এক সপ্তাহ দেশের বিভিন্ন শহরে ধারাবাহিক আন্দোলন এবং আগামী শনিবার দিল্লির যন্তর মন্তরে বড় ধরনের সমাবেশের ঘোষণা দেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে দিল্লি ফিরে যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশে দীপকে বলেন, শিক্ষা খাতে ব্যর্থতার কারণে 5 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে, এর দায় শিক্ষামন্ত্রীকে নিতে হবে। এদিকে সিজেপি এক্স পোস্টে জানায়, কোটি কোটি তরুণের ভবিষ্যৎ অনিশ্চিত করায় শিক্ষামন্ত্রীর বিদায় নিশ্চিত করা হবে। এই আন্দোলনে ইতোমধ্যে প্রখ্যাত সমাজকর্মী সোনম ওয়াংচুক এবং অভিনেতা প্রকাশ রাজ সমর্থন দিয়েছেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দিল্লি পুলিশকে সহযোগিতার আশ্বাস দিয়েছে সিজেপি। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের উপচে পড়া চাপ রাস্তায়। এর মধ্যে যমুনা সেতুতে দেখা দিয়েছে চরম বিপর্যয়। মাত্র 23 ঘন্টার ব্যবধানে সেতুর ওপর ঘটেছে 24টি ছোট বড় দুর্ঘটনা, যার মধ্যে 2টি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন একজন। এই দুর্ঘটনাগুলোর জেরে সেতুর 2 পারে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে, যা চরম ভোগান্তিতে ফেলেছে কর্মমুখী মানুষকে। সাধারণ সময়ে এই সেতু দিয়ে 17-18 হাজার যানবাহন চললেও ঈদের এই সময়ে তা 50,000 ছাড়িয়ে গেছে। হঠাৎ দুর্ঘটনার এই অস্বাভাবিক বৃদ্ধি যাত্রী ও বিশেষজ্ঞদের মনে বড় প্রশ্ন উস্কে দিয়েছে। তবে কি অকেজো বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যমুনা সেতু? সেতুর বর্তমান সক্ষমতা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক যমুনা সেতু কর্তৃপক্ষের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, সেতুটি অকেজো হয়নি, তবে এটি এখন ধারণ ক্ষমতার চরম সীমা পার করছে। দীর্ঘদিন ধরে ওভারলোডেড যানবাহন চলায় সেতুর কার্পেটিং ও জয়েন্টগুলোতে ভারসাম্যহীনতা তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ঈদের সময় একসঙ্গে অতিরিক্ত গাড়ি চলায় যে কম্পন তৈরি হয়, তার ফলে ফিটনেসবিহীন গাড়িগুলো নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটাচ্ছে। সেতু রক্ষায় দ্রুত কারিগরি সংস্কার ও ওভারলোডিং বন্ধ করা জরুরি। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজউদ্দিন জানান, অতিরিক্ত গাড়ির চাপের মধ্যে একটি যান বিকল হলেই পেছনে দীর্ঘ সারি তৈরি হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে ও জেলা পুলিশ সিসি এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে মনিটরিং করছে। 5 জুন রাত 11টার পর থেকে বিশেষ ব্যবস্থাপনায় একমুখী লেন সচল করে ঢাকামুখী যানবাহন পারাপার শুরু হয়েছে। যাত্রী ও চালকদের দাবি, কেবল ট্রাফিক নিয়ন্ত্রণ নয়, সেতুর অভ্যন্তরীণ কারিগরি সক্ষমতা দ্রুত খতিয়ে দেখা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী 68টি আসনে বিজয়ী হয়েছে, যা এ পর্যন্ত সংসদ নির্বাচনগুলোতে দলটির সর্বোচ্চ সাফল্য। এই সাফল্যের পেছনে দলের মহিলা বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মহিলা বিভাগের কর্মীরা উঠান বৈঠক, বাড়ি বাড়ি যাওয়া সহ বিভিন্নভাবে প্রচার চালিয়ে সাড়া ফেলেছিলেন। জাতীয় নির্বাচনের সেই অভিজ্ঞতার সঙ্গী করে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে আবার সক্রিয় হয়ে উঠছেন জামায়াতের মহিলা সদস্যরা। নির্বাচন কমিশন এখনও স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করেনি। আগামী আগস্ট মাসে তফসিল ঘোষণার কথা শোনা যাচ্ছে। তবে কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে দলীয়ভাবে ইতোমধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে জামায়াতে ইসলামী।
জামায়াতের একাধিক সূত্র জানায়, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে নারী কর্মীরা বর্তমানে নিয়মিত উঠান বৈঠক, পরিবার ভিত্তিক মতবিনিময়, দাওয়াতি কার্যক্রম এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। নারীর শ্রম এবং ভোট নিতে কোনো সমস্যা না থাকলেও সংসদ নির্বাচনে একজন নারীকেও মনোনয়ন দেয়নি জামায়াত। স্থানীয় নির্বাচনে যদিও দলীয় প্রতীক থাকবে না, তবুও দলের সমর্থনের ক্ষেত্রে পুরুষরাই প্রাধান্য পাবে বলে জানা গেছে। এর আগে জামায়াতের অ্যাক্টিভিস্ট মারদিয়া মমতাজ বলেছিলেন, যেসব নারীরা দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচন করেছেন তারা ট্রফি। অবশ্য তিনি নিজেই সংরক্ষিত নারী আসনে ভোট ছাড়াই এমপি হতে দ্বিধা করেননি। বিশ্বকাপে খেলতে ইরান ফুটবল দলকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাক 5 জুন শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন। পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে প্রশাসনের একজন কর্মকর্তা আলাদা এক বিবৃতিতে ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনও থামেনি, তবে বর্তমানে একটি নড়বড়ে যুদ্ধবিরতি চলছে। এর মধ্যেই খেলোয়াড়েরা ভিসা পাওয়ায় বিশ্বকাপে ইরানের অংশ নেওয়া নিয়ে শঙ্কা কেটে গেল। এবার শুনে নিচ্ছি বাংলিয়ানার বাণিজ্য সংবাদ। পুঁজিবাজারে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সঙ্গে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একীভূতকরণ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। গত 3 জুন 2026 ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত একটি বিশেষ সাধারণ সভায় ওয়ালটন হাইটেকের শেয়ার হোল্ডাররা সর্বসম্মতিক্রমে এই একীভূতকরণ প্রস্তাব অনুমোদন করেন। কোম্পানির চেয়ারম্যান এস.এম. শামসুল আলমের সভাপতিত্বে সভায় ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিপুল সংখ্যক শেয়ার হোল্ডার অংশ নেন। সংশ্লিষ্টরা জানান, এই সিদ্ধান্তের ফলে ওয়ালটন হাইটেকের প্রোডাক্ট লাইন আরও শক্তিশালী হবে। টমাস ডুলি প্রথম মিশন সফল বাংলাদেশ পুরুষ ফুটবল দলের প্রথম ইউরোপ মিশনও। বাংলাদেশ দল সান মেরিনোকে 2-1 গোলে হারিয়েছে, এই সংবাদ পুরনো হয়ে গেছে। তবে প্রশ্ন হচ্ছে, ডুলির মাধ্যমে বাংলাদেশ যে নতুন চক্রে প্রবেশ করলো তা কি সন্তোষজনক? উত্তর হ্যাঁ ও না, দুটিই। বিশেষত ম্যাচের শুরুতে সামিত, জায়ান এবং ফাহমিদুলের একাদশে না থাকা নিয়ে দর্শকরা খুশি হননি। স্পষ্টতই প্রথম ম্যাচে সেই কথিত সিন্ডিকেটের ছায়া দেখতে পেয়েছেন অনেকে, কারণ একাদশে 5 জনই ছিল বসুন্ধরার খেলোয়াড়। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আনন্দের পাশাপাশি দলের কিছু দুর্বলতা ও ভুলও তুলে ধরেন কোচ ডুলি। ফিনিশিংয়ে দুর্বলতায় প্রচুর সুযোগ নষ্ট করা, এর পাশাপাশি ফার্স্ট টাচ, পাসিং ও রিসিভে পুরো নিখুঁত ছিল না বাংলাদেশ দল। রক্ষণ থেকে খেলা তৈরির সময়ও সহজেই বল হারিয়ে ফেলেছে। এই 3টি বিষয়ে ঘাটতি চোখে পড়েছে ডুলির। সামগ্রিক পারফরম্যান্সে খুশি হলেও সুযোগ হাতছাড়া করার পুরনো অভ্যাসটি যে বাংলাদেশের এখনও রয়ে গেছে তা মনে করিয়ে দেন ডুলি। তবে কাউন্টার অ্যাটাক থেকে বেরিয়ে হাই প্রেসিং ফুটবল এবং 4-3-3 পজিশন ধরে রাখাটাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ফুটবল সংশ্লিষ্টরা। বাংলিয়ানার প্রদর্শের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।